প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেকদিন পর তোমাদের সাথে আবার আসলাম আমার অনলাইন ক্লাসে। তো আমি আজকে এসেছি এই একাদশ শ্রেণীর ৭৫ ভেক্টর অধ্যায়ের কিছু সৃজনশীল বিষয় আলোচনা করার জন্য, অর্থাৎ বোর্ড পরীক্ষায় অর্থাৎ বিভিন্ন বিভিন্ন বোর্ডে আসা সৃজনশীল সম্পর্কে কিছু ধারণা, কীভাবে কোশ্চেনগুলো এসেছে এবং সেই সম্পর্কে কয়েকটা সৃজনশীল আমি করব এবং তোমাদের সামনে সলভ করব। তো আশা করা যায় তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বুঝতে পারবে। তো আমি প্রথমেই দেখতে পাচ্ছ আমি বোর্ডে একটা সৃজনশীল লিখেছি। তো এই প্রথম সৃজনশীল আমি সলভ করব আসলে কীভাবে হবে। আমি ইতিপূর্বে আমার ক্লাসগুলো অবশ্যই তোমাদের নদী নৌকা এবং আসলে কাল ডাইভারজেন্স সংক্রান্ত সকল বিষয়ে আলোচনা করেছিলাম। তো ওই বিষয়ে এইগুলাই আসলে বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছে কোশ্চেনগুলা, এবং কীভাবে সেগুলো সলভ করব আমি আজকে তোমাদের মাঝে সেগুলো বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আলোচনা করতেছি, দেখো একটা চিত্র দিয়েছি, নদী ধরলাম, একটা নদী, এটা একটা নদী, এই ও এ প্রস্থ বরাবর নদী একটা প্রস্থ। তো এখানে লিখেছি যে দেখো দেওয়া আছে ও বি বরাবর করিমের বেগ, অর্থাৎ ও এ বরাবর রহিমের বেগ, অর্থাৎ একটা নদীর এই প্রান্ত ও থেকে রহিম এবং করিম যাত্রা করেছে ও বি বরাবর, অর্থাৎ নদী পার হওয়ার জন্য রহিম এবং করিম ও বি থেকে যাত্রা করেছে, কিন্তু তাদের যাত্রা কোনটা স্রোতের বেগের সাথে ভিন্ন ভিন্ন। অর্থাৎ দেখো এই যে ও বি বরাবর, অর্থাৎ ও বি বরাবর করিম যাত্রা করেছে এবং ও এ বরাবর যাত্রা করেছে রহিম। তো নদীর প্রস্থ দেওয়া আছে দেখো 500 মিটার। স্রোতের এদিকে স্রোত যাচ্ছে, এদিকে স্রোত প্রবাহমান। তো স্রোতের বেগ দিয়েছি 1 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো আবার এখানে দেখো এই যে অর্থাৎ করিমের বেগের সাথে স্রোতের বেগের সাথে করিমের বেগের মধ্যবর্তী কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তোকে এবার দেওয়া আছে, এখন আমরা কি করব, আমরা আছি কোশ্চেনে কি বলছে দেখো তো, করিম কত বেগে অপর প্রান্তে পৌঁছবে। অর্থাৎ করিম ও বি বরাবর যাত্রা শুরু করছে, অর্থাৎ দেখো তো এই ও বি বরাবর করিমের যে বেগটা দেওয়া আছে আসলে এটাই কি তার প্রকৃত বেগ? না, এটাই তার প্রকৃত বেগ নয়। কেন? কারণ ও বি বরাবর যদি সে যাত্রা শুরু করে স্থূলকোণে, অর্থাৎ স্রোতের সাথে সে স্থূলকোণ আকারে যাত্রা শুরু করেছে, কিন্তু আসলে এই যাত্রা বা এই বেগেই সে অপর পারে পৌঁছতে পারবে না, কারণ স্রোত তাকে তার দিকে কিছুটা উপাংশ কিছুটা ধাক্কা সে স্রোতের দিকে চলে যাবে। অর্থাৎ স্রোত যাচ্ছে কি আনুভূমিক বরাবর, সে যাচ্ছে উলম্ব বরাবর, তাহলে স্রোতের কারণে তার বেগের কিছুটা ঘাটতি দেখা যাবে। এই জন্য তাহলে প্রকৃত বেগটা কত, যে সে যে বেগে প্রকৃত বেগটা অপর পারে পৌঁছবে সেই বেগটা আসলে কত হবে আমরা কীভাবে পাবো দেখো। তো এটা অনেক সিম্পল অঙ্ক, যেহেতু বলছে করিম কত বেগে অপর পারে পৌঁছাবে, আমরা জানি যখনই দুইটা বেগ থাকবে, এই দুইটা বেগের দুই দিকে থাকে, তাহলে তার লব্ধি বেগটাই তার প্রকৃত বেগ হবে। হ্যাঁ, তাহলে এদিকে আমরা প্রথমে নিচ্ছি দেখো। তো কোশ্চেন নাম্বার 2 ছিল রহিম এবং করিমের মধ্যে কে আগে অপর প্রান্তে পৌঁছবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা আগে প্রথম টপিক যাচ্ছি, পরে আমরা সেকেন্ড টপিক যাব। ওকে, দেখো তো বলছে করিম কত বেগে অপর প্রান্তে পৌঁছবে। ওকে, তো আমরা এই জন্যে দেখো বেগ দেওয়া আছে, কার বেগ দেওয়া আছে? স্রোতের বেগ দেওয়া আছে, করিমের বেগ, মধ্যবর্তী কোণটাও দেওয়া আছে। একদম সিম্পল অঙ্ক। দেখো আমরা একবার নিব, তাহলে একবার সলভ যখন যাব, তাহলে এর লব্ধি বেগটাই হচ্ছে করিমের প্রকৃত বেগ। তাহলে লব্ধি বেগ ধরলাম আর, বা ভি নিতে পারো, আমরা জানি সূত্রটা। আবার ধরলাম স্রোতের বেগ ভি আর রিভারের বেগ। হ্যাঁ, বা আর এটা হচ্ছে ভি কার, এটা যেহেতু বলছে এখানে করিম, ভি কের বেগ। আর এই বরাবরটা হচ্ছে তোমাদের ভি এ বরাবর হচ্ছে ভি রহিম আর বেগটা। ওকে, তাহলে আমরা লিখছি দেখো ভি আর স্কোয়ার প্লাস ভি কে স্কোয়ার প্লাস 2 ভি আর ভি কে, এই কস দেখো তো মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? অবশ্যই 120 ডিগ্রি লিখবা, 120 ডিগ্রি। তো এটাকে ক্যালকুলেশন করলে এই মোট মানটাকে বসাবো, ভি কে কত 1 স্কোয়ার প্লাস ভি ভি আর 1, ভি কে কত? ভি কে হচ্ছে দেখো 8, করিম যেহেতু বলছে, তাহলে 8 স্কোয়ার প্লাস 218 কস 120 ডিগ্রি। তো তোমরা অবশ্যই ক্যালকুলেটর চাপবে,
আর ক্যালকুলেটরে যে মানটা হয়তো বা আসবে সম্ভাবনা মান দেখবা একটু, আমাদের মানটা আসতে পারে এরকম 7.5 মিটার পার সেকেন্ড। তো এই লব্ধি বেগ তুমি এখানেও অনেক সময় না দিয়ে ভি দাও, জাস্ট ভি, তার প্রকৃত বেগটা ধরলাম ভি, সমস্যা নেই, তাও নেওয়া যায়। তাহলে এইটাই হচ্ছে তার কি, এটা হচ্ছে এই করিমের করিম কত বেগে, করিমের প্রকৃত বেগের মানটা এটা। অতএব লিখবে এখানে যে করিম 7.55 মিটার পার সেকেন্ড বেগে যে অপর প্রান্তে পৌঁছবে, এটা অ্যান্সার। আমি আবার বলতেছি, যদি নদীতে স্রোত থাকে এবং কোনো স্থূলকোণ বা সমকোণ অথবা স্রোতের আমরা বলি একটা অনুকূলে একটা হচ্ছে প্রতিকূলে, যদি কোনো স্রোতের প্রতিকূলে কেউ যাত্রা শুরু করে তাহলে অবশ্যই তার যাত্রার যে বেগটা হবে সেই বেগটা তার প্রকৃত বেগ হবে না। কেন? তার বেগকে স্রোতের বেগটা কিছু প্রভাবিত করবে এবং স্রোতের বেগটাকে বাদ দিয়ে যে বেগটা থাকবে সেটা তার প্রকৃত বেগ, অর্থাৎ সে লব্ধি বেগটাই হবে তার প্রকৃত বেগটা। তো আমরা এই জন্য নিয়েছি যে স্রোত এবং তার মধ্যে এই যে যাচ্ছে যে বেগে, এর লব্ধি বেগ বরাবর যাবে সে, তাহলে এটা একটা লব্ধি বেগ, এই বেগের হিসাবে দিক বরাবর। তাহলে আমরা ওই সামন্তিকের সূত্র ইউজ করে আমরা এই সূত্রটা পাবো। এবার যদি বলো কীভাবে আসলো, তো এটাকে আসলে এভাবেও লেখা যায়। দেখো আমি সামন্ত দহন করি একটা, এরকম দেখো সামন্তিক হয়ে গেল। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আলফা মোট কোণটা, এটা হচ্ছে থিটা, এটা একটা হচ্ছে একটা বেগ ভেক্টর চিহ্ন, এটা একটা বেগ, দুই দিকে দুইটা বেগ আছে। তাহলে সামুদ্রিকের লব্ধির মান যে পেয়েছিলাম এবং মানটা তাহলে কি ছিল, আর সমান এরকম, তারপরে ভি ভি সমান রুট ওভার ওই দুইটা বেগ, একটা বেগ স্কোয়ার প্লাস একটা মানে বেগ স্কোয়ার প্লাস 2, মানে যে সূত্র ইউজ করে আমরা করেছিলাম। ওকে, আশা করি বুঝতে পারছো, এটা অনেক সিম্পল অঙ্ক। দেখো নেক্সট একটা অঙ্ক দেখো, তো এটা একটা বোর্ডে আসছিল, হ্যাঁ বোর্ড সালে অবশ্য বোর্ডের একটা ম্যাথ এটা। তো আমরা অপশন নাম্বার 2 যাব। 2 কি বলছে দেখো, যে রহিম এবং করিম যে যাত্রা করছে, এই যাত্রাকালে কে আগে অপর প্রান্তে পৌঁছবে। তো ও এ বরাবর গিয়েছে করিম এবং ও বি বরাবর গিয়েছে করিম এবং ও আর বরাবর যাত্রা শুরু করছে রহিম। তো অপর পারে কে আগে পৌঁছবে। আমি বলছিলাম যখন অপর পারে কে আগে পৌঁছাবে কত সময় লাগবে, এই সময় বের করতে হলে অবশ্যই তোমাদের একটা সূত্র আমি বলেছিলাম। দেখো তোমরা সবাই অথবা এটা জানো, বা যারা জানো না তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবা, তো অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ডিরেক্ট লিখতেছি, দেখো যত যাব। তো প্রথমে হচ্ছে করিমে, দেখো যে নদীর অপর প্রান্তে পৌঁছতে কার, করিমের সময় লাগে, মনে করো সময় লাগে ধরলাম টি কে, যেহেতু করিম। তো আমরা ডিরেক্ট করবো, উপরে হবে নদীর প্রস্থ, ডাইরেক্ট দেখো সূত্র শর্টকাট, উপরে হবে নদীর প্রস্থ কি ছিল 500। তো নদীর প্রস্থ আমরা দেখলাম ডাইরেক্ট, মনে রাখবো এটা সব ক্ষেত্রে প্রস্থ, এবং নিচে হবে করিমের বেগটা, নিচে হবে কোনটা, যে করিমের বেগ এবং স্রোতের বেগের সাথে করিমের বেগের যে কোনটা ওই কোণের উপাংশ সাইনের উপাংশ, তাহলে কি হবে, এগুলো কার বেগ, করিমের বেগ, ধরো ভি কে। ওকে, এখন সাইন সূত্রের অল টাইম সাইন, এখানে আলফা বলতে এই স্রোতের সাথে করিমিক যে বেগে গেছে, কত কোণে গেছে, 120 ডিগ্রি কোণে। ওকে, তাহলে 120 ডিগ্রি কোণে এখানে দিবা। আমি আবার বলতেছি, যখন সময় বের করবা ডাইরেক্ট নিবা, তাহলে ওই সময় সমান উপরে হবে নদীর প্রস্থ, নিচে হবে আমরা কার বেগ, কার সাপেক্ষে নিচ্ছি, নদীর সাপেক্ষে যে কোনো বস্তুর বেগটা, তাহলে ওই বেগ সাইন আলফা বলতে কোনটা, যে স্রোতের সাথে ওই লোকটার মধ্যবর্তী যে কোণটা, দেখো স্রোতের সাথে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি আমরা এটাকে ক্যালকুলেশন করবো, অবশ্যই ক্যালকুলেশন করলে মনে হয় দেখবা তোমরা যে ক্যালকুলেশন করলে তোমরা একটা মান পাবা, সেই মানটা মনে হয় দেখবা 72 পয়েন্ট সামথিং 17 সেকেন্ড, এত সেকেন্ড দেখো। তো তোমরা একটু করে দেখবা, যা হবে সে বের করবা। হ্যাঁ, এত আবার দেখবা রহিমের এখন লাগবা ডাইরেক্ট।
যে নদী বাঁধ রহিমের সময় লাগে কত দেখো, তাহলে টি আর একই সেম, নদীর প্রস্থ বাই, এখন ভি কে এখনো ভি আর লিখবো, হ্যাঁ ভি আর। দেখো এটা কীভাবে আসলো জানো, এগুলো মান বসাবা সবগুলো, ভি কে মান বসাবা, সাইন এগুলো মান বসে করবা। তাহলে এখানে ভি কে মান কত দেখো তো, ভি কে মান হচ্ছে 8। তো এখানে ভি আর সাইন, তো সাইন এই স্রোতের সাথে যে যাত্রা শুরু করছে রহিম কত কোণে দেখো তো, এই কোণে 90°, তাহলে সাইন 90°। তাহলে মান বসাবা, তাহলে 500, ভি আর এর মান কত আমরা 7.5, সাইন 90° মান হচ্ছে আমরা জানি 1। তো এটাকে ভাগ করলে হয়তো তোমার পেয়ে যাবা 66.67 এত আমার সেকেন্ড। তো দেখো তো কার সময় বেশি লাগলো, অবশ্যই কনিমের সময়টা একটু বেশি লাগছে। তো লিখতে পারো এখানে যে টি কে গ্রেটার দেন টি আর। তাহলে কে আগে ওর প্রান্তে পৌঁছাবে, যার সময় বেশি লাগছে সে কিন্তু পরে পৌঁছাবে। তাহলে টি আর এর সময় কম লাগছে দেখো, তাহলে টি আর অর্থাৎ রহিম আগে অপর প্রান্তে পৌঁছে যাবে। তো এই সময় চাইলে অবশ্যই খুবই সিম্পল ম্যাথগুলো এইভাবে করবা। আর বলতেছি দেখো যে নদীর প্রস্থ, কোণ, বেগ সব দেওয়া রয়েছে, যদি সময় চায় তাহলে অবশ্যই দেখবা উপরে নদীর প্রস্থ, নিচে হচ্ছে ওই বেগ এবং সাইন, স্রোতের সাথে ওই বেগের মধ্যবর্তী কোণটা, এভাবে করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। তো আমি নেক্সট আরও ম্যাথ যাব দেখো, যেগুলো বিভিন্ন রকম বোর্ডে বা বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে এসেছিল কোশ্চেনগুলো। আমি আছি নেক্সট একটা অঙ্ক দেখো, 2 নম্বর, আমরা রেগুলার 1 নম্বর, এখন যাবো 2 নম্বর। দেখো আমি একটা দিয়ে যাচ্ছি, যেমন 3টি, দেখো 3টি যদি ভেক্টর রাশি যথাক্রমে দেওয়া থাকবে, দেওয়া আছে এ একটা মান, এ সমান দেওয়া আছে 4i প্লাস 3j প্লাস 5k, এই এখন বি মান দেওয়া আছে টুয়াইস আই প্লাস জে প্লাস কে, এবং সি মান দেওয়া আছে এস স্কোয়ার ওয়াই আই প্লাস ওয়াই স্কোয়ার জেড জে প্লাস জেড স্কোয়ার এক্স দেওয়া আছে। এখন তোমাকে বললো দেখো 1 নম্বর বলতে পারে যে উদ্দীপকের এ ভেক্টর এবং ও বি ভেক্টর, বি যে ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। 2 নম্বর বলতে পারে এখানে দেখো যে উদ্দীপকের এই সি ভেক্টরের দেখো কার্লের সাথে ডাইভারজেন্সের দেখো উদ্দীপকের সি ভেক্টরের কার্লের ডাইভারজেন্স লিখতে পারো, ডাইভারজেন্স শূন্য হবে কিনা, গাণিতিক ব্যাখ্যা দাও, আসতে পারে এটা। দেখো গাণিতিক ব্যাখ্যা দাও। তো এটা একটা বোর্ড পরীক্ষা এসেছিল দেখবা, তো খুবই এটাও ইজি। 1 নম্বর আমরা সলভ যাই, দেখো জাস্ট খালি নিয়মটা দিয়েছি আমি, নিয়মটা কি হবে। তো উদ্দীপকের এ ও বি ভেক্টর দ্বয়ের লম্ব দিকে ভেক্টর, দেখো কি বলছে লম্ব দিকে ভেক্টর। তো এটা একটা থিওরি আমরা জানি কিন্তু, হ্যাঁ ধরবা যে এ ও বি এর বলতে পারো যে লম্ব দিকে একক ভেক্টর সমান ধরলাম ইটা। তাহলে আমরা জানি কি সূত্র আছে, দেখো তাহলে আমরা জানি যে ইটা সমান প্লাস মাইনাস এ ক্রস বি এবং
এ ক্রস বি এর মান। একটু দেখো, তো যদি বলছে উদ্দীপকের এ ও বি ভেক্টর দ্বয়ে লম্ব দিকে ভেক্টর নির্ণয় করো, তো এইটাই আর কি। তাহলে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, আমরা অবশ্যই ক্রস গুণন কীভাবে করা লাগে শিখছিলাম। আমার এটি পুরো ভিডিওতে অবশ্যই দেখবা, লেকচার রয়েছে। যারা জানো না দেখোনি, আমাদের অবশ্যই আমার আগে লেকচারগুলো দেখবা, যে ভেক্টরের কি স্কেলার এবং ভেক্টর গুণন কীভাবে আমার করতে হয় দেখবা একটু। তো উপরটা আমরা ভেক্টর গুণন করবো, দুইটা ভেক্টর গুণন করে তার মান হিসেবে বের করব। বের করলেই আমাদের এ বরাবর এ ও বি এর লম্ব একক ভেক্টর পেয়ে যাব। তো আমি জাস্ট হিন্টস দিলাম, তোমরা করে রাখবা। তো এইভাবেই আসলে করা লাগবে। এখন 2 নম্বরটা দেখো একটু কি বলছে। 2 বলছে উদ্দীপকের সি ভেক্টরের কার্লের ডাইভারজেন্স। দেখো, তাহলে সি এর কার্ল তার ডাইভারজেন্স। ওকে, তাহলে সি এর কার্ল কি হবে? তাহলে দেখো, এই সি এর কার্ল মানে কি, আগে একবার সি এর কার্ল দেখো, বলছে কি সি ভেক্টরের কার্লের ডাইভারজেন্স। তাহলে প্রথমে কার্ল বের করতে হবে। কার্লটা কি জানি আমরা জানি যে কার্লটা হচ্ছে ন্যাবলা এর সাথে বা ভেক্টর অপারেটরের সাথে ওই ভেক্টরের কি হবে ক্রস গুণন, ওইটা হচ্ছে কার্ল। তো আমাকে ক্রস গুণনটা করবো কীভাবে, যেভাবে করবা। তো এটা মানে কি, তোমরা অবশ্যই এক কার নেব আই জে কে নেব, হ্যাঁ, নিয়ে এটা কি আসলে এটা অপারেটরের কাজ হচ্ছে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই আর ডেল ডেল জেড, যেহেতু 3 মাত্রিক স্থানাঙ্ক আছে। হ্যাঁ, আর সি মান দেওয়া আছে। দেখো এই আই এর সব কি আছে, এ স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড, জেড স্কোয়ার এক্স। দেখো আমাদের হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদের আগে নিয়ম যে করেছিলাম, আমরা কার্ল বের করব। যখন আই নেব, আই কলাম রো বাদ এই দুটা গুণ করব। অবশ্যই আমার ভেক্টর লেকচারগুলো দেখবা। আমি ইতিপূর্বে কার্ল সম্পর্কিত বা ডাইভারজেন্স সম্পর্কিত অবশ্যই লেখা দিয়েছিলাম। তো ওই কীভাবে বের করতে হয় তোমরা ওইখান থেকে বের পারবে, দেখবা। তো এটা জাস্ট নিয়মটা দেখা দিলাম। তো আগে বের করবা কি কার্ল বের করে একটা মান পাবে কিন্তু, হ্যাঁ, অবশ্যই একটা মান পাবে। তো ওই মানের সাথে আবার ডাইভারজেন্স, তার মানে কি আমরা যে মানটা পাবো তার সাথে তার ডাইভারজেন্স মানে কি ডট গুণন। যখন ওই সি এর, দেখো সি এর মান যখন ডাইভারজেন্স বের করবা, তখন ওই যে মানটা পাবো এখান থেকে, তাতে আবার এটা ডট গুণন করতে হবে। যে ডট গুণন করবা, কি গুণ করবা, ডট গুণন করবা। যে ডট গুণন করলে দেখবা মানটা আসলে আমাদের শূন্য আসতেছে কিনা, এভাবেই আসলে দেখবা। তাহলে আমি আবার বলতেছি, যেহেতু বলছে সি ভেক্টরের কার্লের, একটু দেখো একটু প্যাচ লেগে দিচ্ছে এখানে, সি ভেক্টরের কার্ল, তাহলে সি ভেক্টরের আগে কার্ল বের করতে হবে। যে মানটা পাবো তার সাথে আমাদের ডাইভারজেন্স মানে কি, যে ওই ভেক্টরের সাথে ভেক্টর অপারেটরের ডট গুণন মানে ডাইভারজেন্স বের করলেই আমার যোগ বিয়োগ করে দেখবো কাটাকাটি বা হচ্ছে কিনা বা যাচ্ছে কিনা। যদি শূন্য হয় তাহলে হলো, আর না হলে নাই, বের করবো। ওকে, এইভাবে আশা করি এটা বুঝতে পারছো। তো আমি আরও যাচ্ছি একটু, দেখো 3 নম্বর সৃজনশীল একটু যাবো। দেখো একটা চিত্র দিচ্ছি আমরা এখানে, যে আসলে এখানে চিত্র দিয়ে একটা দেখো, একটা চিত্র এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এদিকে ধরলাম একটা এ ভেক্টর, হ্যাঁ, কোণ ধরলাম এটা 60°, আর এটা হচ্ছে বি ভেক্টর। তো এখানে বলা হয়েছে, দেখো চিত্রে এখন দেওয়া আছে আবার 3 নম্বর এটা, যে চিত্রে কি দেওয়া আছে, যে এ ভেক্টরের মান দেওয়া আছে 5 আর বি এর মান দেওয়া আছে মনে করো 6 একক। তো নাম্বার 1 বলতে পারে যে চিত্রানুসারে বা চিত্রে বলতে পারে এ মাইনাস বি এর মান বের করো। 2 নম্বর আসতে পারে, দেখো আসবে এখানে যে এ ক্রস বি এত ভেক্টরটি এ প্লাস বি এত ভেক্টরের উপর লম্বভাবে অবস্থিত। দেখো গাণিতিক
ভাবে দেখো লম্বভাবে অবস্থিত, তাহলে এ ভেক্টরটি এত এর ভেক্টরের উপর লম্বভাবে অবস্থিত। তো এটা হচ্ছে করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তবে প্রথমেই আমি দেখো একটু যাচ্ছি আমরা যে এ আর বি, দেখো এক নাম্বারটা এ মাইনাস বি, মানে এ ভেক্টর থেকে বি ভেক্টর বাদ দিতে হবে। তো অবশ্যই আমাদের এ ভেক্টরটা বের করতে হবে। এ ভেক্টর নাই, এ ভেক্টরের মান দেওয়া আছে, কিন্তু এখান থেকে আমাদের এ ভেক্টর বের করতে হবে। আবার বি ভেক্টরের মান দেওয়া আছে, এখান থেকে আমাদের বি ভেক্টর বের করতে হবে। তো একটু দেখো আমরা কীভাবে বের করবো, প্রথমে দেখাচ্ছি। তো প্রথমে বের করবো এই ভেক্টর। দেখো আমরা দেওয়া আছে এই ভেক্টরের মান, দেখবা যদি এভাবে মান দেওয়া থাকে মান কোন ভেক্টরের, তো মান থেকে কীভাবে আমি ভেক্টর রাশি বের করবো। তো দেখো এখানে এ ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ আছে, 60 ডিগ্রি। তাহলে এই এ ভেক্টরটা কয়টা অংশে ভাগ হয়েছে দেখো তো, এক্স অক্ষ বরাবর অংশ ভাগ হয়েছে এবং ওয়াই অক্ষ ভাগ হয়ে গেছে। তার মানে এই ভেক্টরটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। তাহলে আমরা এই ভেক্টর বের করতে হলে কি লাগবে দেখো তো, তাহলে এ সমান ডিরেক্ট করতেছি, তাহলে এ এক্স এক্স অক্ষ বরাবর আই প্লাস এ ওয়াই জি। দেখো এই দুইটা ভেক্টর আমরা যদি বের করতে পারি যে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমাদের এই ভেক্টর পেয়ে যাব। তাহলে এ এক্স বরাবর উপাংশ কত, অনুভূমিক বরাবর, তো অবশ্যই এক্স মানে কি যে আনুভূমিক বরাবর উপাংশ, তাহলে অবশ্যই কি হবে, তাহলে আমরা ওই ভেক্টর মানে এ কস থিটা বলতে কি 60 ডিগ্রি, 60 ডিগ্রি আই আই, দেখো প্লাস এ ওয়াই মানে কি, তাহলে এ সাইন, যেহেতু এ ওয়াই মানে অনুভূমিক বরাবর, তাহলে এ সাইন 60 ডিগ্রি জে। ওকে, তো দেখো কস 60 ডিগ্রির মান আসলে কত আমরা জানি যে 0 দেখো তাহলে 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আমরা জানি কস, তাহলে কি হচ্ছে দেখো এটা এ মান কত 5, তাহলে 5 ইন্টু হাফ আই প্লাস সাইন 60 মান হচ্ছে √3/2, 0 30 45 60, তাহলে √3 দেখো এর মান কত 5, তাহলে 5 ইন্টু √3/2 জি। ওকে, এটা করলে কি হয় 5/2i প্লাস কি হবে দেখো তো 5√3/2 জি। তো এটা পেলে আমরা কি দেখো তো এ ভেক্টর পেয়ে গেলাম। ওকে, আবার বলতেছি এ ভেক্টরের মান দেওয়া আছে, এখান থেকে আমরা এই ভেক্টর কীভাবে বের করতে পারবো, এইভাবে আগে দেখবো এ এটা কয়টা অংশে বিভক্ত হয়েছে, দুইটা, এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর একটা, এই দুইটা অক্ষ বিভক্ত হয়েছে। এই জন্য আমরা যে এ এক্স আই এবং এ ওয়াই জে, তো এ এক্স মানে অনুভূমিক বরাবর, তো অংশ হচ্ছে কস থিটা, আর উল্লম্ব বরাবর হচ্ছে সাইন থিটা, আর এক্স অক্ষ বরাবর বলছিলাম আই এবং ওয়াই অক্ষ বরাবর বলছিলাম যে। আমরা এইভাবেই মানগুলো পুট করেছি, আমরা এই ভেক্টর পেয়ে গেলাম। সেম আমরা একই বরাবর দেখো আবার আমরা বি বের করবো, তাহলে আমরা এ কি পাইলাম, আমরা লিখতেছি আবার, তো দেখো আচ্ছা আমি বি করি এখন, তাহলে বি ভেক্টর কী হবে এখন, বি এক্স আই কী হবে প্লাস বি ওয়াই জে। তো বি এক্স মিনস কত দেখো তো, আমি এক্স এর সাথে এইখান থেকে আমরা এই কোণ নেব, তো এইখান থেকে যদি আমরা এই কোণ বরাবর নেই, ভূমির সাথে একটা কোণ আছে দেখো তো, তাহলে ভূমি বরাবর, ভূমি থেকে উল্লম্ব বরাবর, এই বি ভেক্টরের দিকে একটা নেব, তাহলে এটা দুটো অংশ ভাগ হয়ে যাবে, তাহলে এটা কী হবে, এটা অবশ্যই হবে বি কস, তাহলে এইখান থেকে এইটুক কোণ কয় ডিগ্রি 90, 90 90 390 মানে 270 ডিগ্রি। তো আবার আই প্লাস, আমি এটা কিন্তু ডিরেক্ট করতেছি দেখো, ডিরেক্ট করা যায়, আবার হবে বি সাইন 270 ডিগ্রি জে, তার মানে বি এক্স বরাবর উপাংশ এটা আই আই, বি ওয়াই বরাবর উপাংশ হচ্ছে সাইন এত এটা। তো এটাকে মান বের করবা, তো এটা হয়তো বা মানটা বের হবে এরকম, তোমরা দেখবা ক্যালকুলেটর ইউজ করে অবশ্যই তোমরা বের করবা মানগুলা। তো মনে হয় এটার মানটা একটা জিনিস বের হবে। তো
তবে আবার বলতেছি দেখো, এটার একটা মান বের হবে তোমাদের। আমি ক্যালকুলেটর চাপতেছি, আমি করতেছি ম্যাথটা। এটার মান হচ্ছে তোমাদের একটা জিরো একটা হচ্ছে, মানে দেখো এই মানটা হয়ে যাবে জিরো প্লাস এই মানটা হয়ে যাবে -6। হ্যাঁ, 6 দেখবা এই মানটা করে, মানে মান পুট করে বি এর মান পুট করে দেখেন 6, এটা মান জিরো। আমি আবার বলতেছি, এটা মান 6, এটা মান জিরো, আই প্লাস এটা মান হচ্ছে 6, এটা মান হচ্ছে -1। জি, এটা জিরো হয়ে যায়, জিরো প্লাস -6 জি, তার মানে টোটালি বের হচ্ছে মানটা যে -6 জি। আমরা বি এর মান পেয়ে গেলাম। তো আমরা এর মানও পেয়ে গেছি অবশ্যই। তো অবশ্যই দেখবা এর মান কী পাইছিলাম মনে আছে, দেখো তো আমরা এর মান পাইলাম এখানে, দেখো এর মান পাইলাম 5/2 i প্লাস 5√3/2 জি। তো আমরা দুইটা মান পেয়ে গেছি। আর বি পেয়েছি -6 জি অনলি। একটু দেখো, লক্ষ্য করো একটু, দেখো আমরা কি করবো এখন, আমাদের এখন মেইন আমার মান ছিল কি a মাইনাস বি, তো মানে a মাইনাস বি বের করবো। a মাইনাস বি মান কত হবে, তো a লিখবো আমরা 5/2i প্লাস 5√3/2 j। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস বি কত -6 j, 5/2i প্লাস 5√3/2 j মাইনাস প্লাস 6 j। অবশ্যই এই যে হাতে যে হবে, অবশ্যই এটা ক্যালকুলেশন করবা, দেখবা কত হবে, লসাগু করলে একটু পেয়ে যাবো তোমরা, করে রেজাল্ট বের করবা, এটা মান হয়ে অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট আমাদের ছিল, দেখো কোনটা আমাদের নেক্সট একটা মান ছিল, এরপর আমরা যাব 2 নম্বরটা। দেয়া বলছে আমাদের যে এ, দেখো যে এ ক্রস বি, এত এর বা এত ভেক্টরটি, দেখো এত ভেক্টরটি যে এ প্লাস বি এর উপর, বলছিলাম এর উপর লম্বভাবে অবস্থিত, সেটাই ছিল লম্বভাবে অবস্থিত কি না, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমার অ্যাট ফার্স্ট কী লাগবে, যে এ ক্রস বি মান বের করতে হবে। অতএব এ ক্রস বি আগে বের করবা সবাই, তারপরে কি বের করবা, অবশ্যই এ প্লাস বি বের করবে। আমরা এ মান তো পেয়েছি, বি মান পেয়েছি, প্লাস করতে পারবো। আবার ক্রস গুণনটা আমরা শিখেছিলাম, ক্রস গুণন অবশ্যই করতে পারবা। এ দুইটা করার পরে তোমরা একটু কাজ করবা। তো এখানে আমাদের দেখব যে লম্বভাবে অবস্থিত হওয়ার শর্তটা কী ছিল। আমরা জানি এটা সূত্র, দেখো এরকম যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব কখন হয়, যেমন এ ডট বি সমান এ বি কস থিটা। দেখো এই থিটার মানটা, অর্থাৎ থিটার মান যদি 90 ডিগ্রি হয়, হ্যাঁ থিটার মান 90 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা ভেক্টর পরস্পর কি হবে, লম্বভাবে অবস্থিত হবে। তো আমরা আগে এ ক্রস বি করবো, বি এ প্লাস বি করবো, করার পরে আমরা কি করব, যে একটা এ মান বসাবো। ধরলাম এটাকে ধরবো আমরা এ বা পি ধরতে পারবো, এটা পি, তবে এটা কিউ। তাহলে কি হলো, তাহলে এখানে পি ধরলে কি হবে, পি ডট কিউ নিবে। এটা দেখো পি ডট কিউ সমান যে পি কিউ কস আলফা বা থিটা। তো জাস্ট আমরা এখান থেকে থিটা মান বের করবো। থিটা মান বের করলে কি হবে, কস ইনভার্স, দেখো পি ডট কিউ আর পি কিউর মান। পি মানে কি, পি মানে এ ক্রস বি, অবশ্যই আমার মান এ ক্রস বি মান বের করবা। হ্যাঁ, মান অবশ্যই বের করবা, এ প্লাস বি মান বের করবা, অবশ্যই এটা ডট গুণন করবা। এরকম ডট গুণন করার পরে এর মান দ্বারা ভাগ করে দেখবা যে থিটা মানটা 90 ডিগ্রি আমাদের আসে কিনা। অবশ্যই আসবে, দেখবা যদি আসে তাহলে বুঝতে হবে যে এই দুইটা ভেক্টর বা তাই এ ক্রস বি এ প্লাস বি পরস্পর লম্বভাবে অবস্থিত আছে। তো লম্বভাবে অবস্থিত মানে কি, এটা মনে রাখতে হবে। আমরা বলছিলাম যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হবে যখন থিটার মানটা যদি 90 ডিগ্রি হবে। আবার দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয়, মানে কি যে এ ক্রস বি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে যখন কি হবে, দেখো তো যখন থিটার মানটা কি হবে, আমরা জানি 0 হয়ে যাবে, বলছিলাম একটু। তাহলে দুইটা ভেক্টরের ডট গুণন পরস্পর লম্ব হয় কখন, যখন থিটার মানটা 90 ডিগ্রি হয়।
তো একটু তোমরা করবা অবশ্যই, a ক্রস b করবা, a প্লাস b করে এই সূত্রটা পুট করে বসিয়ে দেবা, দেখবা থিটার মানটা 90 ডিগ্রি হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে অবশ্যই এই দুই ভেক্টর পরস্পর লম্ব অবস্থিত। ওকে, তো এভাবেই অঙ্কগুলো করবা, জাস্ট টিপ দিচ্ছি আমি। আর দেখো এরপর আমাদের যে অঙ্কটা আছে, দেখো 3 নম্বরটা অঙ্কটা আছে, দেখো আমরা চিত্র নিয়েছি দুইটা, এইখানে এটা একটা শালা আসছিল, ধরলাম এটা পূর্ব দিক, ইস্ট, নর্থ, উত্তর, সাউথ, দক্ষিণ। তো আমরা দক্ষিণ বলতে পারো, এখানে অবশ্য একটা ভার দিলাম মনে করো, তো দক্ষিণ নাও সমস্যা নাই, ধরলাম এখানে 2 নিউটন বল দিচ্ছি এখানে নিচে, আর এখানে উত্তর বরাবর 8 নিউটন বল রয়েছে, এর বরাবর রয়েছে 8 নিউটন বল। ওকে, আমরা এখানে একটা এম ভরের বস্তুর উপরে, এম ভরের বস্তু ধরলাম, আমরা মনে করো এম ভরের 10 কেজি বস্তু। চিত্র 1, এখন আমরা যাবো চিত্র 2। একটু দেখো, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ, এখানে ধরলাম ত্বরণ 1 মিটার পার সেকেন্ড। তো এখানে দেখো আমি অনুসারটা কি, যে এম সমান 10 কেজি ভরের একটি বস্তুর উপরে, বস্তুর উপর একই সময়ে তিনটি বল ক্রিয়া করছে, যাহা যে 1 নং চিত্র, এটা চিত্র 1, চিত্র নাম্বার হচ্ছে 2, যা 1 নং চিত্রে দেখানো হয়েছে। তো কোশ্চেন নাম্বার 1 ছিল, এখানে হবে আমাদের যে এখানে হতে পারে কোশ্চেনটা এরকম, যে 1 নং চিত্র দেখো, যে 1 নং নাম্বার দিচ্ছি, গ নাম্বার মনে করো, যে 1 নং চিত্রের বা 1 নং বস্তুর উপর, 1 নং চিত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল নিট বল কত। হ্যাঁ, ঘ নম্বরে এখানে আসবে চিত্র, দেখো এখানে এরকম আসতে পারে, আসছিল যে চিত্র 1 আলোকে চিত্র 2 এর সঠিকতা যাচাই করো। তো এটা একটা বোর্ড পরীক্ষা আসছিল, তোমরা মনোযোগ দাও একটু। দেখো, তো এটা চিত্র নিয়েছি, তো প্রথম চিত্রে আমাদের একটা বস্তু আছে, ভরের মধ্যে 3টা রশি টেনেছি ধরো 3 দিকে, তো এটা লম্ব বরাবর আবার নিচ দিকে আবার 2 নিউটন বল টেনেছি, এদিকে 8 নিউটন বল, এদিকে 8 নিউটন বল টেনে আমরা কি করেছি, দেখো এটা বস্তু। তো এখানে বলা হয়েছে যে 1 নং চিত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল নিট বল। একটু দেখো তো, যখন 3 জনে 3 দিয়ে টানতেছে কারণ ভরের বস্তু দিকে, এই 8 নিউটন, নিচ দিকে আবার 2 নিউটন। তো আমরা এখন প্রথম যে আমাদের চিত্র রয়েছে, এই চিত্র থেকে আমরা নিট বল, আসলে নিট বলতে আমাদের লব্ধি বলটা আসলে নির্ণয় করব, কোন দিকে হবে বা কি হবে। দেখো, তো যখন আমরা নেব এটা, একটু দেখো তো সবাই, তাহলে উত্তর দিক বরাবর যে বলটা ধরলাম, যে Fn কত আছে, 8 নিউটন, আর এই দিকে অর্থাৎ এটা ইস্ট, পূর্ব দিক, এটা পূর্ব দিক বরাবর 8, আর উত্তর দিক বরাবর দেওয়া আছে দেখো তো 8 নিউটন। কিন্তু উত্তর দিকের সাথে নেওয়ার নিচ দিকে আবার, ধরো কেউ তোমরা সাইকেল নিয়ে যাচ্ছ রানিংয়ে, পেছন দিকে কেউ একজন টান দিল তোমাকে, তা তোমার গতিটা কিন্তু কমে যাবে। কতটুকু কমবে, সে যতটুকু বলে পেছন দিকে টান দেবে, ঠিক ততটুকু বল তার কমে যাবে। তো এখানে দেখো তো, সে যাচ্ছে উত্তর দিকে 8 নিউটন, তার পেছন দিকে আবার একটু টান দিছে 2 নিউটন বলে, তাহলে অবশ্যই তার 2 নিউটন বলটা সে হারিয়ে ফেলবে। তার মানে কি, তার যে গতিটা সে রোধ করবে 2 নিউটন বল দ্বারা, সে পেছন দিকে রোধ করবে। তাহলে তার নিট বল কত হবে, তার কার্যকর বল কত হবে, আমরা লিখতে হবে। এখন লিখব যে উত্তর দিক বরাবর, দেখো
বরাবর নিট বল যেটা, মানে নিট কার্যকর বল লিখতে পারো, সমস্যা নাই। নিট কার্যকর বল কি হবে, তাহলে এফ দেখো এফ কি ছিল, নর্থ, কত হবে তখন ওই 8 থেকে 2 বিয়োগ, কারণ এই বলটা যেদিকে এটা তার বিপরীত দিকে, কিন্তু আমাদের এটা বড় বল, এই জন্য বলটা এদিকেই হবে, কিন্তু এই 2 নিউটন বল বাদ দিয়ে কত হবে, তাহলে হবে 6 নিউটন বল। ওকে, তো আমার দেখো এখন কার্যকর থাকলো কি, এই বলটা থাকবে কার্যকর 6 নিউটন বলের দিকে, আর এদিকে থাকলো 8 নিউটন বল, তখন টানবা তখন লব্ধি বল, এটার লব্ধি হয়ে যাবে এদিকে, তাহলে অতএব এখন লব্ধি বল নিবা মোট নিচ্ছি, অতএব এফ ই ও এফ এন এর লব্ধি বল বা লব্ধি বল বা নিট বল যেটা বলা হয়, কত হবে আমরা সূত্র ইউজ করতে পারি, দেখো তো এই মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি, অবশ্যই 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হয়, লব্ধি বলটা আমি কী করতে পারি, দেখো ওই যে আমরা বলছিলাম, তাহলে এফ এন স্কোয়ার প্লাস এফ ই স্কোয়ার প্লাস 2 এফ এন এফ ই কস 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি মানে হচ্ছে 0, হ্যাঁ, তাহলে অবশ্যই কী হবে এফ এন স্কোয়ার প্লাস এফ ই স্কোয়ার, জাস্ট মান বসাবা, এটা 6, এফ এনটা মানে কি, এটা 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 36 প্লাস 64 হয়তো কত হয়, অবশ্যই 100 হচ্ছে, হ্যাঁ 100 রুট করলে কত হয় 10 হচ্ছে। ওকে, তাহলে আমাদের 100 রুট করলে হচ্ছে 10, তাহলে আমাদের নিট বল আমি মনে করি যে এফ বলটা, তাহলে এই নিট বলটা হচ্ছে আমাদের এই 100 রুট মানে হচ্ছে 10 নিউটন বল, তার মানে কি যে উত্তর পূর্ব এবং উত্তর দিক বরাবর যে বলটা কাজ করবে এটা হচ্ছে 10 নিউটন বল কাজ করবে এখানে আমাদের। ওকে, তো যেহেতু আমাদের 10 নিউটন বল কাজ করতেছে, এখন বলতেছে এটা শেষ অ্যান্সার এটা, হ্যাঁ, তো আমাদের এখন 2 নম্বর অপশন যেটা দেখো, এখানে বলা হয়েছে যে চিত্র 1, দেখো চিত্র 1 আলোকে চিত্র 2 এর সঠিকতা যাচাই করো। তো জাস্ট এখানে একটা কোণ আছে অবশ্যই, দেখো আমাদের সাথে অবশ্যই একটা কোণ ছিল, দেখতেছি দেখো একটু ওয়েট করো, দেখো অবশ্যই আমাদের কোণ ছিল এখানে, হ্যাঁ এখানে একটা কোণ ছিল 36.87 ডিগ্রি। তো আমরা কীভাবে যাচাই করব, আমরা দেখো তো এখানে কি কি আছে, এখানে ত্বরণ রয়েছে, হ্যাঁ এখানে কোণ রয়েছে, জাস্ট আমরা আগে যাচাই করার ক্ষেত্রে আমরা কাজ করব। তো এখানে আমরা একটা বল পাইলাম, লব্ধি বলটা কত পাইলাম, ধরো 10 নিউটন পেয়েছি আমরা। তো এখন আমরা এইখান থেকে আমরা ত্বরণ বের করবো, ত্বরণটা কত হচ্ছে, যদি এইখানকার ত্বরণটা এটা সমান হয়ে যায় তাহলে সত্য হয়ে গেল। তাহলে দেখো 1 নং চিত্রে আমরা পেয়েছি, দেখবে এটা কিন্তু ঘ নাম্বারটা, গ থেকে পেয়েছি আমরা কি পেয়েছি, নিউট বলটা পেয়েছি আমরা, এফ সমান পেয়েছি 10 নিউটন, এটা গ হতে বা 1 হতে পেয়েছি আমরা, দেখো মানে আগেরটা থেকে পেয়েছি আমরা। যাই হোক, তা আমরা জানি কিন্তু এখন দেখো তো কি জানি আমরা, যে আমরা জানি এফ সমান এম এ, আমরা এ বের করবো, তাহলে এ সমান এফ বাই এম, এফ কত 10 পেয়েছিলাম, এম কত দেওয়া আছে এখানে, অবশ্যই 10 ছিল এখানে, এমটাও কিন্তু 10 পেয়েছিল, তাহলে 10 ভাগ করলে হচ্ছে 1 সেকেন্ড স্কোয়ার, দেখো তো তাহলে এ কত পাইলাম 1 মিটার সেকেন্ড স্কোয়ার, এটার এখানে কত দেওয়া আছে 1 মিটার, তাহলে মিলে গেল। তার মানে কি যে 1 নং চিত্রেও এ যত হয়েছে 2 নং চিত্রেও এ তত হয়েছে, তাহলে ইকুয়াল হয়ে গেল। তো এখন আমরা বের করবো কোনটা, কি বের করবো কোনটা, দেখো তো আমরা ধরলাম, দেখো আমরা ধরি এটা লব্ধি বল, যে ধরি লব্ধি বলটা উত্তর দিকের সাথে থিটা কোণে ক্রিয়ারত, যে ধরি এই লব্ধি বলটা উত্তর দিকের সাথে থিটা কোণে ক্রিয়ারত, তাহলে আমরা লব্ধির দিক নির্ণয় করবো শর্টকাট, দেখো তাহলে ট্যান থিটা সমান, তো আমরা যার সাথে আমরা কোণ নিব, যার যেই মানে বলের সাথে সেই বলটা থাকবে মুক্ত, সাইন কস মুক্ত, তাহলে এখানে কি 8 নিউটন মুক্ত থাকবে, লিখলাম এখানে 8 প্লাস, তারপরটা কি ছিল এখানে কিন্তু 6 হবে, কিন্তু এখানে কারণ বাদ যাবে এটা, তো এটা হয়ে যাবে 6 নিউটন, তাহলে 6 উপর অবশ্যই কস, কয় ডিগ্রি দেখো তো, কস আমরা পেয়েছিলাম যেহেতু এটা থিটা মোট থিটা কত থিটা, আর এই যেটা আলফা, কস আলফা মানে কি 90 ডিগ্রি, তো এখন 6 সাইন 90 ডিগ্রি, ওকে
তাহলে আমাদের tan থিটা থাকবে এখানে। তো এখানে 6 tan 90 ডিগ্রি মান কত আসলে 6 ইন্টু 1 1 এটা 0 হয়ে যাবে, এটা হচ্ছে 8। তো tan থিটা সমান 6/8, তাহলে অবশ্যই থিটা সমান tan ইনভার্স, হ্যাঁ 6/8, এটাকে অবশ্যই ইনভার্স করবা, দেখবা এটাই মানটা হবে কত 36.87 ডিগ্রি হবে। তার মানে কি যে 1 নং চিত্রের আলোকেও আমাদের ত্বরণ যা হলো 2 নং চিত্র ত্বরণ একই রয়েছে। আবার 2 নং চিত্রে যে কোণটা আছে আমরা এখানেও এই লব্ধিটা উত্তর দিকের সাথে সে একই কোণে ক্রিয়ারত। তার মানে কি যে 1 নং এবং 1 নংয়ের আলোকে 2 নং যেটা আমাদের ছিল ওটা সত্যতা প্রমাণিত হয়ে গেল, মানে একই হয়ে গেল। অতএব এভাবে লিখবা যতএব 1 নং চিত্রটি কি 2 নং চিত্রের, বা লিখতে পারো এটা যে 2 নং চিত্রটি 1 নং চিত্রের আলোকে সত্য যাচাই হয়ে গেল, মানে কি 1 নং যা 2 নং তা। তো এটাই মোটামুটিভাবে আমাদের এভাবে করা লাগবে। তাহলে বলছে এখানে 1 নং চিত্রের আলোকে যে 2 নং চিত্রটা কি হয়ে গেল আমাদের সঠিকতা যাচাই হয়ে গেল, একই হয়ে গেল, প্রুফ হয়ে গেল। তো আসলে আরও অনেকগুলো ম্যাথ আছে, তো আমি আজকে তোমাদের এই কটা ম্যাথ ইনশাল্লাহ আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আসলে তোমরা যত সৃজনশীল প্র্যাকটিস করবা ততই শিখতে পারবা, কারণ একটা কথা আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যতই প্র্যাকটিস করবা, যতই খাতা কলম নিয়ে বসবা, লিখবা, দেখবা, ততই সমস্যা অনেকটাই বের হবে। আর সমস্যা যতই বের হবে তোমাদের অবশ্যই ততটাই সমাধান হয়ে যাবে অটোমেটিকভাবে। বা যেটা পারতেছো না অবশ্যই তোমরা হেল্প নিবা, আমার ভিডিওগুলো দেখবা, আশা করা যায় তোমরা সবগুলোই বুঝতে পারবা। তো আমরা অবশ্যই ধারাবাহিক আলোচনা করব। তো তোমরা যারা এখনও আমার সাথে যুক্ত হওনি অবশ্যই তোমরা ভিডিওগুলো নিয়মিত দেখবা এবং আমার চ্যানেলকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবা। তো করার ফলে তোমরা অবশ্যই আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি, এবং বেশি বেশি প্র্যাকটিস করো। আর সর্বশেষ একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। যতই পড়িবে ততই শিখবে। অবশ্যই তোমরা বেশি বেশি পড়বে, বেশি বেশি লিখবে, বেশি বেশি জানবে, আগামীর প্রজন্মকে তোমরা আলোকিত করবে। ধন্যবাদ।